ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 11-এর আজকে আমি শর্ট প্রশ্ন, এমসিকিউ আর এসি, তোমাদের এমসিকিউ হবে, তা সেই মডেল কোশ্চেন আমি নিয়ে এলাম। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, তা তোমরা যদি এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে রাখো তাহলে তোমাদের 40-এ 40 পাওয়া কেউ আটকাতে পারবে না। চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দ বলেছেন কে? উত্তর হবে ডেভিড স্টোন। দেখেছো তোমরা? পরের প্রশ্ন দেখো, নীতিশাস্ত্রের প্রভাব থেকে রাষ্ট্রবিজ্ঞানকে মুক্ত করেন কে? প্রশ্নটার উত্তর হবে ম্যাকিয়াভেলি। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি ড্যাশ, সামাজিক বিজ্ঞান হবে উত্তর। পরের প্রশ্ন দেখো 4 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন কে? 4টে অপশন থাকবে, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা তোমাদের কিন্তু দিতে হবে। সেটা কি গোল চিহ্ন কিন্তু ওএমআর সিটে তোমাদের দিতে হবে। তা সেটা কি হবে? লর্ড ব্রাইস। উত্তর হবে লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে ম্যাকিয়াভেলি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা ক্লিক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি কিন্তু প্রতিদিন এই ধরনের এমসিকিউ নিয়ে আসবো প্রতিদিন তোমাদের জন্য। কারণ হচ্ছে তোমরা প্রথম ক্লাস 11-এর এমসিকিউ দিতে যাচ্ছ এবং ওএমআর সিটে, তাই জন্য তোমাদের প্রতিদিন, কারণ নতুন সিলেবাস পুরোপুরি চেঞ্জ হয়েছে। ওকে, পরের প্রশ্ন, রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র কথাটি কে বলেছেন? উত্তর হবে মার্কস। ঠিক আছে। পরের প্রশ্ন, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো এ জনগণ, বি ভৌগোলিক অবস্থান, নাকি সি রাজনৈতিক দল, নাকি সার্বভৌমত্ব? উত্তর হবে কোনটা? না, সার্বভৌমত্ব। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে তার পাপের প্রতীক বলে মনে করেন কে বা মনে করতেন কে? উত্তর হবে ট্রিটসকে। উত্তর কোনটা হবে? ট্রিটসকে। পরের প্রশ্ন দেখো তোমরা, সাম্প্রতিককালে যে বিষয়টি রাষ্ট্রের চরম সার্বভৌমত্বের ধারণাটিকে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছে তা হলো কোনটা হবে? বিশ্বায়ন। ওকে, পরের প্রশ্ন দেখো, এগারো নম্বর দাগের উত্তরটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। 10 দাগের বিবৃতি নম্বর 1 বলেছে, প্রাচীন গ্রিসে নারী, শিশু, শ্রমিক ও কৃতদাসদের নাগরিক হিসেবে গণ্য করা হতো না। বিবৃতি নম্বর 2, অ্যারিস্টটলের মতে যে ব্যক্তি বিতর্কে বা বিচার বিভাগীয় পদে অংশগ্রহণের অধিকারী ভোগ করে সেই একমাত্র রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে। এবার বলছে এই দুটো বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি বেছে নিতে বলেছে, কোনটা ঠিক হবে, কোনটা ভুল হবে এবং কোনটা হচ্ছে পরস্পরের বিরোধী এবং পরস্পরের থেকে একই। তাহলে ডির দাগেটা বলেছে কি না, হচ্ছে 1, বিবৃতি নম্বর 1 এবং বিবৃতি নম্বর 2 একে অপরের থেকে পৃথক। পরেরটা দেখো তোমরা 11 দাগের, যারা জন্মসূত্রে নাগরিক অর্থ অর্জন করে তাদেরকে বলা হয় অসম্পূর্ণ নাগরিক, নাকি স্বাভাবিক নাগরিক, নাকি আনুমানিক নাগরিক, অনুমোদন সিদ্ধ নাগরিক, নাকি বিদেশি? উত্তর হবে স্বাভাবিক নাগরিক। পরের প্রশ্ন দেখো, অনুমোদন সিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকদের অধিকার ভোগ করে এমন একটি দেশ কোনটা? উত্তর হবে ভারত।
পরের প্রশ্ন, রাষ্ট্রহীন ব্যক্তি বলতে বোঝায়, রাষ্ট্রহীন ব্যক্তি বলতে কাকে বোঝাবে? গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত ব্যক্তি, এটা হবে উত্তর। পরের প্রশ্ন দেখো, নাগরিকতার বিলুপ্তি ঘটতে পারে যে কারণে, তা হলো কোনটি? উত্তর হবে দেশদ্রোহিতার অপরাধের জন্য। পরের প্রশ্ন, ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের কত নম্বর ধারায়? 5 থেকে 11 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে? উত্তর হবে 11 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য মৌলিক ও সুনির্দিষ্ট নিয়মকানুনের সমষ্টিকে বলা হয় ড্যাশ? উত্তর হবে সংবিধান। পরের প্রশ্ন 18 দাগের, সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন কে? উত্তর হবে কুলি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। সংবিধানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন কে? উত্তর হবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন দেখো তোমরা, গণতন্ত্রের স্বরূপ বজায় রাখার জন্য যে ধরনের সংবিধানের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, তা হলো লিখিত সংবিধান, এইটাই হবে উত্তর। পরের প্রশ্ন দেখো, দুষ্পরিবর্তনের সংবিধানে প্রাধান্য প্রতিষ্ঠিত হয় সংবিধানের কোন বিভাগের? উত্তর হবে বিচার বিভাগের। পরের প্রশ্ন দেখো তোমরা, মৌলিক কাঠামোর পরিবর্তন না করেও সুপরিবর্তনীয় শাসনতন্ত্র বা সংবিধানকে জরুরি অবস্থায় প্রয়োজন মতো রদবদল করা যায়, এ কথাটি কে বলেছেন? উত্তর হবে লর্ড ব্রাইস। আমাদের 22টা প্রশ্ন কিন্তু হয়ে গেছে। এবারে আমরা 23 নম্বরে চলে যাব। 23 নম্বর প্রশ্নটা বলেছে, জাতীয় ঐক্য ও সংহতি এবং মূল্যবোধকে রক্ষার জন্য ভারতীয় সংবিধানে যে দার্শনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, তা হলো কোনটা? এর মধ্যে 4টে অপশান দেওয়া আছে, প্রস্তাবনা, আইন, পঞ্চশীল নীতি, 1935 সালে ভারতীয় আইন। উত্তর হবে প্রস্তাবনা। পরের প্রশ্ন, 1935 সালে ভারতের সংবিধান রচনার জন্য প্রথম একটি গণপরিষদ গঠনের ব্যাপারে প্রস্তাব উত্থাপন করেন। উত্তরটা কী হবে? মানবেন্দ্রনাথ রায় 1934 সালে প্রথম করেছিলেন। এবারে 25 নম্বর দাগের, গণপরিষদ গঠন করে সংবিধান রচনার দাবি মানা হয় কোন প্রস্তাবে? আগস্ট প্রস্তাবে। পরের প্রশ্ন বলেছে 26 নম্বরের, ক্যাবিনেট মিশনের বিবৃতি নম্বর 1, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে 5টি মূল নীতির ভিত্তিতে ভারতীয় গণপরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয়। বিবৃতি নম্বর 2, গণপরিষদের সদস্যদের মধ্যে 4 জন সদস্য চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে আসবেন বলে স্থির করা হয়। বিবৃতি নম্বর 3, মুসলিম লীগের প্রতিনিধিরা যাবতীয় গণপরিষদ থেকে পদত্যাগ করলে কার্যত গণপরিষদে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা বহুগুণ বৃদ্ধি পায়। নাকি বিবৃতি নম্বর 4, মূল সংবিধান স্বাক্ষরকারী গণপরিষদের সদস্যদের মধ্যে 10 জন মহিলা সদস্য ছিলেন। এগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা বলেছেন। তাহলে বি দাগের উত্তরটা ঠিক হবে, কারণ বিবৃতি নম্বর 1 সেটা মিথ্যা, বিবৃতি নম্বর 2 সত্য, বিবৃতি নম্বর 3 এটাও সত্য, আর বিবৃতি নম্বর 4 এটা হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন বলেছে 27 দাগের, গণপরিষদের প্রথম অধিবেশনের উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন কে? উত্তরটা হবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন দেখো,
গণপরিষদের খসড়া কমিটির সভাপতি হলেন কে? বি আর আম্বেদকর। বিদ্যাগের উত্তরটা হবে 29 দাগের কি হবে? 29 দাগেরটা 29 দাগের বলেছে বিবৃতি নম্বর 1 এ ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। এটা ঠিক, কারণ সংবিধানের খসড়া প্রণয়নের ব্যবহারে আম্বেদকর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটাও তো ঠিক। তাহলে নিচের কোন বিকল্পটি বিবৃতি এ ও বি এ এবং কারণ বি সঠিকভাবে ব্যাখ্যা করেছে? তাহলে এর উত্তরটাই হবে। এ ও বি উভয় সঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন দেখো তোমরা 30 নম্বর দাগের। তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর প্রতিবারেই মতো বলছি যে বেল আইকনটা ক্লিক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমার চ্যানেলটাকে একটু তোমরা ভালোবাসো, দেখবে আমি অনেক কিছু তোমাদেরকে দেব। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনায় কত সালে এবং কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? উত্তরটা হবে 1976 সালে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা যুক্ত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি কোনটি? ভারতের সংবিধানের সর্বশেষ ধারাটি কোনটি? না 395। উত্তর হবে সি নম্বর দাগের। তোমরা দেখেছো নিশ্চয়ই। পরেরটা 32 নম্বর দাগের প্রশ্ন, ভারতের সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে বৃহৎ, সর্ববৃহৎ, সর্বাপেক্ষা ক্ষুদ্র নাকি ক্ষুদ্র? উত্তর হবে বি, সর্ববৃহৎ। 33 নম্বর দাগেরটা দেখো, ভারতের সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে। এই কথাটি কে বলেছে? উত্তর হবে কেসি হোয়ার বা কেসি হেয়ার। বাংলাতে এটা লিখেছে কিন্তু ইংলিশে লেখা থাকে HE। ভারতের সংবিধানে যে ধরনের শাসন ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে তা হলো ড্যাশ। কোনটা উত্তরটা? সংসদীয়। উত্তর হবে সংসদীয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় প্রতিম বলে অভিহিত করেছেন কে? 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে কোনটা হবে? বি, কেসি হোয়ার বা কেসি হেয়ার। 36 দাগের বলছে ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে। সেটা কত নম্বর ধারায়? 51 ক নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে যে ধারাগুলি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে অনুন্নত শ্রেণীর উন্নতি বিধানের যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা হলো 330 থেকে 340 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো তোমরা 38 নম্বর ধারায়, 38 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বলা হয়েছে ভারত একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, ধর্মবাদী রাষ্ট্র, না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, নাকি ধর্মীয় রাষ্ট্র? কোনটা হবে? উত্তর হবে সি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? 326 নম্বর ধারায়। 40 নম্বর প্রশ্ন, যেটা আমাদের শেষ প্রশ্ন এই আজকের যে আলোচনার, ভারতীয় সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? অবশ্যই কাকে হবে? সুপ্রিম কোর্ট হবে। ওকে।